ইরানে এ পর্যন্ত ৩,০০০ বিক্ষোভকারী গ্রেপ্তার, কঠোর অভিযানে আপাতত নিয়ন্ত্রণে আন্দোলন, ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ। যুক্তরাষ্ট্রে ধরপাকড় ঘিরে উদ্বেগ বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে নিজের অধিকার জানা থাকলে ঝুঁকি এড়ানো সম্ভব। রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার দাবি প্রত্যাখ্যান মিয়ানমারের, এমন প্রতিবেদন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে। এবং গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, দেশটিতে সামরিক প্রতিনিধি পাঠালো ইউরোপের দেশগুলো। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ইরানের বিক্ষোভে এ পর্যন্ত ৩,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের বিক্ষোভ আপাতত নিয়ন্ত্রণে আছে বলেও জানায় তারা। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের রাস্তায় ছিল কড়া নিরাপত্তা। এছাড়া টানা ৮ম দিনের মতো ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ। চরম মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে গত ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় দেশটিতে। এই আন্দোলনকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র বলে দাবি করেছে ইরান সরকার। এদিকে বিক্ষোভকারীদের ফাঁসি স্থগিত করা ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০২৪ সালের ব্যর্থ মার্শাল ল ঘোষণার ঘটনায় ক্ষমতার অপব্যবহার, বিচার প্রক্রিয়ায় বাধা ও নথি জালিয়াতির দায়ে এ কারাদণ্ড দেওয়া হল ইউন সুক ইয়লকে। রায়ে বিচারক বলেন, ইউন দেশের রাজনীতিকে গভীর সংকটে ঠেলে দিয়েছেন এবং কোনো অনুশোচনা দেখাননি। গ্রেপ্তার ঠেকাতে প্রেসিডেন্সিয়াল গার্ড ব্যবহার, মন্ত্রিসভার পূর্ণ পরামর্শ ছাড়াই মার্শাল ল ঘোষণা এবং ভুয়া অনুমোদনপত্র তৈরি ও ধ্বংসের ঘটনার অভিযোগেও দোষী সাব্যস্ত হন ইউন। রাষ্ট্রপক্ষ ১০ বছরের সাজা চাইলেও আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়। ৭ দিনের মধ্যে রায়ের বিপক্ষে আপিলের সুযোগ রয়েছে দুই পক্ষের। যুক্তরাষ্ট্রে ধরপাকড় ঘিরে উদ্বেগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তবে আইন মেনে নিজের অধিকার জানা থাকলে অনেকভাবেই ঝুঁকি এড়ানো সম্ভব। কিভাবে নিরাপদ ও আইনসম্মতভাবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের চলমান পরিস্থিতি মোকাবেলা করবেন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা যারা দেশটিতে প্রবেশে বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সাক্ষাৎকার দিয়ে থাকেন, সে সময় অনেকে আটক হচ্ছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের হাতে। যুক্তরাষ্ট্র জুড়ে এ নজিরবিহীন ঘটনা অভিবাসীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। এনবিসি নিউজের প্রতিবেদন বলছে, স্যান ডিয়েগো, নিউ ইয়র্ক, ক্লিভল্যান্ড ও উটাহ অঙ্গরাজ্যে বেশ কয়েকজন অভিবাসীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের অভিযান চলার খবরে আতঙ্কে আছেন অনেক অভিবাসী বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মার্কিন নাগরিকদের স্বামী বা স্ত্রী যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অবস্থান করেন, তবুও তারা গ্রিন কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। কিন্তু অভিবাসন আইনজীবীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে কয়েক দশক ধরে চলে আসা এ রীতি ভেঙে পড়েছে। এখন সাক্ষাৎকারের নাম করে ডেকে নিয়ে বৈধ যোগ্য ব্যক্তিদেরও আটক করা হচ্ছে। অভিবাসন আইনজীবীরা এ পরিস্থিতিকে মারাত্মক ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন। আইনজীবীদের মতে, যারা নিয়ম মেনে ফি জমা দিয়ে বৈধ হওয়ার প্রক্রিয়ার শেষ ধাপে আছেন, তাদের এভাবে আটক করা অমানবিক। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, সাক্ষাৎকারটি এখন একটি ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইনের মধ্যে থেকেই নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা। সবসময় পরিচয়পত্র ও বৈধ কাগজপত্রের কপি নিরাপদ স্থানে রাখা উচিত। পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি যোগাযোগের তালিকা এবং অভিবাসন আইনজীবীর নম্বর সংরক্ষণ করাও জরুরি প্রস্তুতির অংশ। গুজব বা ভুয়া তথ্যের উপর ভরসা না করে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিতে পরামর্শ দিচ্ছেন অধিকার কর্মীরা। প্রয়োজনে স্থানীয় কমিউনিটি সেন্টার, লিগ্যাল এইড সংস্থা ও অভিবাসন হটলাইনের সহায়তা নেয়ার কথাও বলা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভয় নয়, সচেতনতা ও আইন মেনে চলাই সবচেয়ে বড় সুরক্ষা। নিজের অধিকার জানা এবং সময়মতো আইনি সহায়তা নেয়ার মাধ্যমে অভিবাসন সংক্রান্ত ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আপাতত গ্রিন কার্ডধারী বাংলাদেশিরা যেন বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকে, এ পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এতে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তারা।
ইমতিয়াজ আহমেদ, RTV। চীন ও কানাডার মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনার অবসানের ইঙ্গিত মিলেছে। শুক্রবার বেইজিংয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে উভয় দেশ। এতে নতুন করে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে বেইজিং ও অটোয়া। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শুক্রবার বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে মুখোমুখি হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৈঠকের পরই আসে বড় ঘোষণা। কানাডার ক্যানোলা তেলের উপর চীনের আরোপিত 85% শুল্ক কমিয়ে 15% করা হয়, যা কার্যকর হবে আগামী 1 মার্চ থেকে। অন্যদিকে চীনের বৈদ্যুতিক যানবাহনের উপর শুল্ক কমিয়ে সর্বনিম্ন বা মোস্ট ফেভার্ড নেশন হারে 6.1% নির্ধারণে সম্মত হয় কানাডা। with the most favored nation tariff rate of 6.1%. বছরের পর বছর ধরে চলা পাল্টাপাল্টি শুল্ক আর কূটনৈতিক টানাপোড়েনের পর এই সমঝোতাকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট শি জিনপিং একে দুই দেশের সম্পর্কের টার্ন অ্যারাউন্ড বলে উল্লেখ করেছেন। অন্যদিকে প্রায় এক দশকের মধ্যে প্রথমবার চীন সফর করা কানাডীয় প্রধানমন্ত্রী কার্নির জন্য এটি কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত শুল্ক নীতির প্রেক্ষাপটে কানাডা বাণিজ্য বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, চীনের সঙ্গে কানাডার সম্পর্ক এখন আগের তুলনায় অনেক বেশি পূর্ব অনুমেয় ও বাস্তব ভিত্তিক। সাম্প্রতিক মাসগুলোতে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক যেভাবে এগিয়েছে তা এখন অনেক বেশি পূর্ব অনুমেয় এবং এর থেকে বাস্তব ফলাফলও পাওয়া যাচ্ছে। তবে মানবাধিকার, নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ সহ বেশ কিছু বিষয়ে কানাডার স্পষ্ট অবস্থান রয়েছে বলেও জানান মার্ক কার্নি। চীনে মার্ক কার্নির সফরে দুই দেশ জ্বালানি ও বাণিজ্য সহযোগিতায় একাধিক চুক্তি সই করে। ধারণা করা হচ্ছে চুক্তির ফলে কানাডায় চীনের বিনিয়োগ বাড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের মধ্যে এ সমঝোতা বৈশ্বিক বাণিজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। চীন নিজেকে একটি স্থিতিশীল বৈশ্বিক অংশীদার হিসেবে তুলে ধরতে চাইছে, আর কানাডা খুঁজছে নতুন বাজার ও অংশীদার। ফলে এই চুক্তি শুধু দুই দেশের নয়, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার ভবিষ্যতেও প্রভাব ফেলতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। ইমতিয়াজ আহমেদ, RTV। রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে সংগঠিত গণহত্যার দাবি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। অভিযানকে বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে উল্লেখ করেছে দেশটি। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ICJতে আত্মপক্ষ সমর্থনের শুরুতেই তাদের এমন অবস্থান তুলে ধরে নেপিদো। পাশাপাশি তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ক্ষেত্রে গাম্বিয়া পর্যাপ্ত প্রমাণও হাজির করতে পারেনি বলেও তারা দাবি করেছে। শুক্রবার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এর আগে 2019 সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে, যেখানে 2017 সালের রাখাইন অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা 1948 সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের আওতায় আনা হয়। এ সময় নির্যাতন থেকে বাঁচতে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য বোর্ড অব পিস বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, বোর্ড অব পিস গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যদের নামও শিগগিরই ঘোষণা করা হবে। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজের নাম উল্লেখ করে নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারকে সমর্থন দেন ট্রাম্প। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় শান্তির সুবাতাস বইয়ে দিতে এক উচ্চভিলাষী ও নজিরবিহীন পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে গাজার শাসনভার তদারকি করতে গঠন করেন আন্তর্জাতিক বোর্ড অব পিস বা শান্তি বোর্ড। গাজা যুদ্ধবন্ধে ট্রাম্প ঘোষিত 20 দফার পরিকল্পনার অংশ হিসাবে এই বোর্ড গঠিত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একে বিশ্বের ইতিহাসে অন্যতম মর্যাদাপূর্ণ বোর্ড হিসাবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে নিজেকে এই বোর্ডের চেয়ারম্যান বলেও ঘোষণা করেন তিনি। এর একদিন আগেই গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বলে জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এই পরিকল্পনার অংশ হিসাবে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, জিম্মিদের মুক্তি এবং একটি স্থিতিশীল টেকনোক্র্যাট সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। নতুন এই ব্যবস্থায় গাজার অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ পরিচালনা করবে ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা। তবে এই কমিটির প্রতিটি পদক্ষেপ নজরদারি করবে ট্রাম্প প্রশাসনের শান্তি বোর্ড। গুঞ্জন রয়েছে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদোভেন এই বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোস শহরে এই বোর্ড নিয়ে বড় ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে মিশর, তুরস্ক, কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে একটি বড় ধরনের নিরস্ত্রীকরণ চুক্তি সম্পন্ন করার কথা জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, হামাসকে তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে হবে এবং সব অস্ত্র সমর্পণ করতে হবে। হুঁশিয়ারি দেন, এই প্রক্রিয়া সহজভাবে সম্পন্ন না হলে পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে দীর্ঘদিনের ইসরায়েলি হামলায় ৭১,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বর্তমানে সেখানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চললেও বিচ্ছিন্ন হামলা থামায়নি ইসরায়েলি বাহিনী। প্রাণহানির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োগ নিয়ে গভীর সংশয় রয়েছে গাজার বাসিন্দাদের। কারণ দীর্ঘ ২.৫ বছরের ভয়াবহ হামলা ও ধ্বংসলীলা দেখে এখন কোনো কিছুকেই আর সহজে বিশ্বাস করতে পারছেন না গাজাবাসী। তবে এটি কেবল একটি কাগজে কলমের শান্তি চুক্তি না হয়ে তাদের বেঁচে থাকা শেষ অবলম্বন হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা গাজাবাসীর। আব্দুল মালেক, RTV। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাক খালে পড়ে ৯ নারী ও শিশু সহ একই পরিবারের ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় ট্রাকটি। এ সময় ট্রাকটিতে ২৩ জন যাত্রী ছিল। এদিকে দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা বাস্তবায়নে নতুন করে শুল্ক যুদ্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বৈঠকে তিনি বলেছেন, গ্রিনল্যান্ড প্রশ্নে সহযোগিতা না করলে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ হবে। এরই মধ্যে গ্রিনল্যান্ড সফর করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি দল। উত্তেজনার মধ্যে ডেনমার্কের সমর্থনে অঞ্চলটিতে নিজ নিজ সামরিক প্রতিনিধি পাঠিয়েছে ইউরোপের দেশগুলো। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। গ্রিনল্যান্ড দখলে এবার শুল্ক কৌশল প্রয়োগ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সহযোগিতা না করলে বিরোধী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে কোন কোন দেশ এ তালিকায় থাকবে বা কি ধরনের আইনি ক্ষমতা প্রয়োগ করে এ শুল্ক আরোপ করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়নি হোয়াইট হাউস। গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি দখলের পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এছাড়া যুক্তরাষ্ট্র নয়, বরং ডেনমার্কের সঙ্গেই যুক্ত থাকার বিষয় সমর্থন দিয়েছে অঞ্চলটির সরকার। তাই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে গ্রিনল্যান্ড সফরে গিয়েছে যুক্তরাষ্ট্রের সংসদীয় প্রতিনিধি দল। ১১ সদস্যের এই দলটি গ্রিনল্যান্ডের সংসদ সদস্যদের পাশাপাশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেনের সঙ্গেও বৈঠক করে। দলনেতা ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুন্স জানান, উত্তেজনা কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়দের মতামত জানতে সফরে এসেছে মার্কিন প্রতিনিধি দল। এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, তিনি সহজ কিংবা কঠিন যেভাবেই হোক না কেন গ্রিনল্যান্ড দখল করে ছাড়বেন। বর্তমানে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের পিটুফিক ঘাঁটিতে স্থায়ীভাবে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে আরও সেনা মোতায়েন করতে পারে সেখানে। তবে ট্রাম্প বলছেন, রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডকে সুরক্ষিত করতে হলে শুধু সেনা মোতায়েনই চলবে না, যুক্তরাষ্ট্রকে এবার এর মালিক হতে হবে। তবে ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে, সামরিক পদক্ষেপ নিলে তা ন্যাটোর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কারণ ন্যাটোর মূল নীতিই হলো, এক সদস্য অন্য সদস্যের বিরুদ্ধে কোনো শক্তি প্রয়োগ করতে পারবে না। এদিকে ইউরোপীয় মিত্র দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। তারা বলছে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ন্যাটোর দায়িত্ব। এর অংশ হিসেবে গ্রিনল্যান্ডে নিজেদের সামরিক কর্মকর্তাদের পাঠিয়েছে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। শিগগিরই অঞ্চলটির স্থল, আকাশ ও নৌপথেও সেনা মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে গ্রিনল্যান্ড বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেন, সরাসরি গ্রিনল্যান্ডের নেতৃত্বের সঙ্গে আলোচনা করা উচিত যুক্তরাষ্ট্রের, তাহলে একটি সমঝোতা সম্ভব বলে দাবি করেন জেফ। এই সপ্তাহে হোয়াইট হাউসে ভ্যান্স ও রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। এক ডেনিশ কর্মকর্তা জানান, সেখানে দুই পক্ষকেই একটি মাঝামাঝি উপায় বের করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সামরিক দখলের বিষয়টি আলোচনায় ওঠেনি।
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা চলছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। ট্রাম্পের পরিকল্পনা স্থগিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিলও উত্থাপন করা হয়েছে। সবকিছু মিলিয়ে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে। ইউরোপীয় মিত্রদের বিরোধিতা, কংগ্রেসের বিভক্ত অবস্থান এবং ন্যাটোর ভবিষ্যৎ মিলিয়ে বৈশ্বিক কূটনীতির বড় পরীক্ষায় পরিণত হয়েছে গ্রিনল্যান্ড। বিনয়ামিন, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।